রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। ঈদ মুবারক। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে নিউজ 24 এর বিরতিহীন সংবাদ। সঙ্গে আছে গালিব ইবনে রিয়াজ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনার মাঝে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন স্থানে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজে অংশ নেন মুসল্লিরা। এবার বায়তুল মোকাররমের 5টি জামাতের আয়োজন করা হয়। এর মধ্যে 7টায় প্রথমটি, 8টায় দ্বিতীয়টি অনুষ্ঠিত হয়। রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ এবং সরকারি কর্মকর্তারা এতে অংশ নেন। এবার ঈদগাহে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা থাকায় রাজধানীর পাড়া মহল্লাগুলোয় মসজিদে কয়েকটি করে জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে কোলাকুলির চিরায়ত চিত্র দেখা যায়নি। করোনা সংক্রমণ ঠেকাতে এর আগে স্বাস্থ্য বিশেষজ্ঞরা ঈদের কোলাকুলি থেকে বিরত থাকার আহ্বান জানান। গতবারে আমরা নামাজ এইভাবে পড়তে পারিনি, এইবারে পড়তে পেরে খুবই ভালো লাগছে। জাতীয় মসজিদ ঈদগাহে বিশেষ করে নামাজটা পড়তে পেরে আমরা খুবই আনন্দিত। আল্লাহ পাকের কাছে আমরা এটাই চাওয়া যে আল্লাহ পাক যেন সমস্ত মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা শান্তি দান করে এবং সমস্ত মুসলমানকে যেন হেফাজত করে। দর্শক, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আছেন সহকর্মী তৌহিদ শান্ত। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। শান্ত, বায়তুল মোকাররমে মসজিদের নামাজের ঈদের জামাতের সর্বশেষ খবর আমাদের জানাবেন। গালিব, এখন তৃতীয় জামাতটি শুরু হয়েছে। আপনি দেখছেন আমার পেছনে তৃতীয় জামাত 9টায় শুরু হলো। এর আগে 7টায় এবং 8টায় আরও দুটি জামাত হয়। 9টার পরে আরও দুটি জামাত হবে 10টায় এবং 10:45-এ। এই 5টি জামাত আজকে এখানে অনুষ্ঠিত হবে। আপনি যে তথ্যগুলো বললেন যে মূলত ঈদগাহ ময়দানে করোনা সংক্রমণের কারণেই সেখানে এবার ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে না এবং এটি বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হচ্ছে এবং স্বাস্থ্যবিধি মেনে জামাতে যারা কাতার একটু ফাঁকা ফাঁকা করে তারা দাঁড়িয়েছেন।
তৃতীয় জামাতটি শেষ হলো এবং ঠিক এই মুহূর্তে ঈদুল ফিতরের যে তাকবীর সেই তাকবীর দিচ্ছেন ইমাম সাহেব। এই তৃতীয় জামাতে আমরা যতটুকু জানতে পেরেছি যে মাননীয় তথ্যমন্ত্রী নামাজ আদায় করেছেন, কিছুক্ষণ পরে মাননীয় তথ্যমন্ত্রী এখানে এসে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন, সেটিও আমাদেরকে জানানো হয়েছে। এর পরবর্তী যে জামাত সেটি হবে সকাল 10টা এবং তারপরের জামাত অর্থাৎ সর্বশেষ জামাতটি অনুষ্ঠিত হবে 10:45-এ। শান্ত, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে ঈদের জামাতের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী তৌহিদ শান্ত। এবার যুক্ত হতে চাই কুমিল্লার সঙ্গে, আছেন সহকর্মী হুমায়ুন কবির জীবন। জীবন, কুমিল্লার ঈদ জামাতের সর্বশেষ খবর আমাদেরকে জানাবেন। গালিব, ঈদ মোবারক। করোনার মাঝে কুমিল্লার বিভিন্ন মসজিদে, কান্দিরপাড় জামে মসজিদ সহ নগরের বিভিন্ন মসজিদে স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আমি আছি এই মুহূর্তে কুমিল্লার প্রাণকেন্দ্র কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে এসেছি। সেখানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল 8টায়। আপনাকে জানিয়ে রাখতে চাচ্ছি গালিব, গত বছরও কুমিল্লা কেন্দ্রীয় ঈদগায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি, এই বছরও ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং এই কেন্দ্রীয় ঈদগাহ কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে নগরের বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তো সব কিছু মিলিয়ে আসলে এবারও আমরা দেখেছি যে মসজিদে স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছেন। তো আমার পাশে আছেন যিনি সকাল 8টায় কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের নামাজের ইমামতি করেছেন, মাওলানা মোহাম্মদ ইব্রাহিম। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে ঈদের জামাতে শেষে দেশবাসী এবং কুমিল্লাবাসীর জন্য কি দোয়া চেয়েছেন? ধন্যবাদ আপনাকে এবং নিউজ 24 চ্যানেলকে। আমরা দেশবাসীর জন্য এটাই দোয়া চেয়েছি প্রধান, যে করোনার মাধ্যমে আমরা প্রায় 3টা ঈদ, গত বছরের রোজার ঈদ, কোরবানির ঈদ এবং এই বছর রমজানের ঈদ আমরা ঈদগাতে করতে পারিনি, মসজিদে বাধ্য হয়ে করতে হয়েছে করোনা পরিস্থিতির কারণে। জেলা প্রশাসন, এমপি বাহার ভাই এবং মেয়র সাক্ষ্য ভাইয়ের সার্বিক দিক নির্দেশনায় আমরা এই মসজিদে আদায় করেছি, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আদায় করেছি। আর আমরা আল্লাহর দরবারে দোয়া করেছি এটাই, যাতে আমরা আগামী ঈদ অর্থাৎ কোরবানি ঈদ যাতে আমরা ঈদগাতে আদায় করতে পারি সবাইকে নিয়ে, এটাই মেইন প্রার্থনা ছিল এবং ফিলিস্তিনিদের নির্যাতিত ফিলিস্তিনিদের মুক্তির জন্য প্রার্থনা ছিল। স্বাস্থ্যবিধি মেনে কি নামাজ আদায় হয়েছে? জি জি, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আদায় হয়েছে। মসজিদ কমিটির ভাইয়েরা যারা নাকি আছেন তারা হ্যান্ড স্যানিটাইজার থেকে শুরু করে উজুখানার মধ্যে সাবান থেকে শুরু করে যাতে মানুষ একবারে যায় নামাজ নিজ থেকে নিয়ে এসেছেন, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আমরা আদায় করেছি। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে এই কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ইব্রাহিম, তিনি বলছিলেন যে ঈদের জামাত স্বাস্থ্যবিধি মেনে এই মসজিদে অনুষ্ঠিত হতে। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে সর্বশেষ। গালিব। জীবন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, ঈদ জামাতের সব থেকে বড় যে অনুষঙ্গের একটার মধ্যে রয়েছে কোলাকুলি, কিন্তু এবার স্বাস্থ্যবিধির বিধিনিষেধের কারণে কিন্তু সেই কোলাকুলির নিষেধ রয়েছে। চট্টগ্রামের মানুষের মধ্যে কি কোলাকুলির সেই চিরাচরিত রূপ কি দেখা যাচ্ছে কিনা? গালিব, আপনি অবশ্যই যেমনটা বলেছেন, কিন্তু আমি আপনাকে দেখাতে চাচ্ছি প্রথম জামাতের পর দ্বিতীয় জামাত শুরু হয়েছে। তো আমরা আপনার মাধ্যমে কিন্তু আসলে নিউজ 24-এর দর্শকদের দেখাতে চাচ্ছি ঈদের দ্বিতীয় জামাতটি।
তো ভাই এখানে বের হওয়া যাবে না, জামার এখানে আটকে গেছি তো আমরা একটু বেড়ে দেবো, বেড়ে একটু দেখা শেষ করে দিই। দর্শক, আমরা চট্টগ্রামের সবশেষ ঈদের জামাতের খবর জানছিলাম। এবারে জানবো ময়মনসিংহের খবর। যুক্ত হবেন সহকর্মী সৈয়দ নোমান। নোমান, ময়মনসিংহের ঈদের জামাতের সর্বশেষ খবর আমাদের জানাবেন। ঈদ জামাতে মানুষের সমাগম কেমন দেখছেন? ধন্যবাদ গালিব, আপনাকে শুরুতে আসলে তথ্য দিয়ে সহায়তা করি। এই মিলে কিন্তু টানা 3টি ঈদ, অর্থাৎ পবিত্র ঈদুল ফিতর গত বছরের, পবিত্র ঈদুল আজহা এবং আজকে এবার পবিত্র ঈদুল ফিতর, টানা 3টি ঈদই কিন্তু মসজিদের ভেতরে হয়েছে। কিন্তু আসলে ধর্মপ্রাণ মুসল্লিরা এত পরিমাণ আসছে যে আজকে প্রথম জামাতে এই আমি যেখানে দাঁড়িয়ে আছি মসজিদের ভেতরে হওয়ার কথা থাকলেও আসলে এই বাইরের জায়গাগুলো কিন্তু অনেকটা পূর্ণ হয়ে গিয়েছিল। তবে আমরা যেটি দেখেছি আসলে স্বাস্থ্যবিধির যে বিষয়টি, কাতারে একটা নির্দিষ্ট দূরত্ব এবং মাস্ক পরে ভিতরে ঢোকার একটা কড়াকড়ি বিধিনিষেধ ছিল এখানে, এবং মাস্ক যারা পরে আসেনি তাদের কিন্তু আসলে কিন্তু এখানে ঢুকতেও দেওয়া হয়নি। তো আরেকটি বিষয় জানি, জেলা প্রশাসন আমাদের যেমন জানিয়েছেন যে ময়মনসিংহের এই পর্যন্ত কিন্তু ময়মনসিংহ জেলায় 10,800টি মসজিদে কিন্তু এবার পবিত্র ঈদুল ফিতরের আসলে নামাজের ব্যবস্থা করা হয়েছে। এবং আমি যদি বাইরের নিরাপত্তার কথা বলি, নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার ছিল। আমি ময়মনসিংহ আজনবার ঈদগাহ মাঠ, যেহেতু প্রধান ঈদগাহ মাঠ এটি ময়মনসিংহ হিসেবে পরিচিত এবং সবচেয়ে বৃহৎ ঈদগাহ মাঠ, সেহেতু সেই হিসেবে এখানে কিন্তু নামাজ পড়েছেন গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ের যিনি প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন শরীফ আহমেদ, স্থানীয় যিনি জেলা প্রশাসক আছেন তিনিও কিন্তু এখানে নামাজ পড়েছেন। আমি একটু এই মুহূর্তে একজন মুসল্লির সাথে কথা বলার চেষ্টা করবো। আমরা একটু জানার চেষ্টা করবো যে এই যে করোনা মহামারীতে, আসলে বৈশ্বিক মহামারীতে যে এই যে নামাজ আমরা মসজিদের ভেতরে পড়লো, এরপর আমরা দেখেছি বাইরে চলে আসছে, তো আসলে এই নামাজে কি দোয়া করলেন এবং কি চাওয়া আছে আপনাদের? আমরা দোয়া করলাম আমাদের সারা পৃথিবীতে যে আজকে বৈশ্বিক মহামারী সৃষ্টি হয়েছে, যার কারণে পৃথিবীর মানব সভ্যতা আজকে খুবই কষ্টের সম্মুখীন। আমরা এই কষ্ট থেকে মুক্তি হওয়ার জন্যে মহান আল্লাহ তাআলার কাছে আমরা মাগফিরাত কামনা করলাম, এবং আমাদের এই পৃথিবীতে যাতে মানুষের কোনো দুর্নীতি জরাগ্রস্ততা না থাকে, এবং আমাদের এই দেশ যাতে প্রকৃত অর্থেই মানুষের দেশ হিসেবে গড়ে ওঠে, এই দেশ একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে ওঠে, তার জন্য আমরা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করলাম এবং দোয়া চাইলাম বিশ্ববাসী। আমাকে আরেকটা বিষয় জানা আছে যে আসলে আমি পরবর্তীতে আপনার সাথে কথা বলার চেষ্টা করবো। তো আসলে গাড়ি শুরুতেই যেমনটি বলছিলাম যে ময়মনসিংহ 10,800 মসজিদে কিন্তু ময়মনসিংহ জেলায় টোটাল এই নামাজ আদায় করা হয়েছে, এবং এই ঈদ আঞ্জুমান ঈদগাহ মাঠে এই পর্যন্ত 2টি জামাত অনুষ্ঠিত হয়েছে, একটি সকাল 8টা, একটি সকাল 15টা, এবং শেষ জামাতটি সকাল 9:30টার সময় অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ আঞ্জুমান ঈদগাহ মাঠ থেকে পবিত্র ঈদুল ফিতরের নামাজ সম্পর্কে সর্বশেষ খোঁজখবর। ফিরছি আপনার কাছে। নোমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহের ঈদ জামাতের খবর জানাচ্ছিলেন সহকর্মী সৈয়দ নোমান। করোনা পরিস্থিতিতে ঈদ উদযাপন নিয়ে সতর্ক বার্তা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, ঈদ উদযাপন করব, তবে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে। কোনোভাবেই ঈদ উদযাপন যেন করোনা সংক্রমণ বৃদ্ধির উপলক্ষ হয়ে না ওঠে। বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী তার ভাষণে দেশবাসীকে ঈদের শুভেচ্ছাও জানান। বলেন, দেশের সব নাগরিককে করোনা ভ্যাকসিনের আওতায় আনা হবে। শীঘ্রই নতুন টিকা আসতে শুরু করবে। শাহ আলী জয়ের রিপোর্ট। রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। এবারও করোনার প্রবল সংক্রমণের মধ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে করোনার ঝুঁকি এড়াতে সবাইকে নিজ নিজ অবস্থানে ঈদ উদযাপনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। কোনোভাবেই এই ঈদ উদযাপন যাতে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির উপলক্ষ না হয়ে ওঠে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। শেখ হাসিনা বলেন, করোনার বিরুদ্ধে লড়াই করতে বিদেশ থেকে যেমন টিকা আমদানি করা হচ্ছে, তেমনি দেশেও হবে এর উৎপাদন। আপনারা জেনেছেন, ভারতীয় কর্তৃপক্ষ টিকা রপ্তানির উপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে, ফলে সরবরাহ ব্যবস্থায় কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছে। এমত অবস্থায় আমরা বিকল্প উৎস থেকে টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছি। উপহার হিসেবে চীনের কাছ থেকে টিকা আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। বিভিন্ন উৎস থেকে আমরা 1 কোটি টিকা ক্রয়ের ব্যবস্থা নিয়েছি। খুব শীঘ্রই দেশে টিকা আনতে শুরু করবে।
আমরা দেশের সকল নাগরিককে টিকার আওতায় নিয়ে আসব ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী বলেন, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে দেশের স্বাস্থ্য অবকাঠামোর সক্ষমতা হুমকির মধ্যে পড়ে, আর এ কারণেই লকডাউনের মতো সিদ্ধান্ত নেয় সরকার। হঠাৎ করে দ্রুত গতিতে রোগী বাড়তে থাকলে তখন সেবা দেওয়া অসম্ভব হয়ে পড়ে। আপনারা দেখেছেন উন্নত দেশগুলো পর্যন্ত করোনা রোগীর সেবা দিতে হিমশিম খাচ্ছে। সেজন্য আমাদের কোনোভাবেই রোগীর সংখ্যা বাড়তে দেয়া যাবে না। তবে আমরা জীবন ও জীবিকার মধ্যে একটা সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করে যাচ্ছি। যারা কর্মহীন হয়ে পড়েছেন তাদের সহায়তার জন্য সরকার সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে। করোনার প্রথম ধাক্কায় অর্থনীতির অভিঘাত মোকাবেলায় সরকার যে সফলতা পেয়েছিল, এবারও সে ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন সরকার প্রধান। আমরা যখন প্রথম ঢেউ সামলে অর্থনীতিকে সাবেক অবস্থার ধার প্রান্তে নিয়ে আসার পর্যায়ে, তখনই মার্চ মাসে দ্বিতীয় ঢেউ আঘাত এনেছে। এতে করে আমাদের প্রত্যাশিত প্রবৃদ্ধিতে হয়তো খানিকটা ভাটা পড়বে। তবে আমাদের অভ্যন্তরীণ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার হিসাবে এবারও আমরা আশানুরূপ প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হব। গত সপ্তাহে আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ 45 বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। ঈদের মূল তাৎপর্য অনুযায়ী ভ্রাতৃত্ব, ঐক্য আর সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পথে পথে আজ হাকিব বন্ধু, ঈদ মোবারক, আসসালাম। ঠোঁটে ঠোঁটে আজ বিলাব সিন্নি, ফুল কালাম। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। নিরাপদ। দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেননি বলেই মৃত্যুকে আলিঙ্গন করতে হয়েছিল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, বলছেন জিয়াউর রহমানের অন্যতম ঘনিষ্ঠ সহকর্মী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। তিনি 2001 সালে নির্বাচনের পর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকেও সতর্ক করেছিলেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে। বলেছিলেন, ওই দুর্নীতিবাজদের জন্যই খালেদা জিয়া এবং তারেক রহমানকে একদিন জেলে যেতে হবে। নিউজ 24-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব বলেন অলি আহমেদ। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। 71-এর 25 মার্চ চট্টগ্রামে পাকিস্তান সেনাবাহিনীর তৎকালীন মেজর জিয়াউর রহমান যখন বিদ্রোহ করেন, এখনকার বীর বিক্রম অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ তখন তার ঘনিষ্ঠ সহযোগী। তিনি নিজেও তখন পাকিস্তান সেনাবাহিনীর একজন তরুণ ক্যাপ্টেন। আলহামদুলিল্লাহ, আমি সব সময় খুশি। পরবর্তী সময়ে দেশ স্বাধীন হলে জিয়াউর রহমান এবং অলি আহমেদ ফিরেছিলেন সেনাবাহিনীতে, কিন্তু 75-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যা পরবর্তী বাংলাদেশের শাসনভার ঘটনাক্রমে যখন জিয়াউর রহমানের হাতে আসে, অলি আহমেদ তখন সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে রাষ্ট্রপতি জিয়ার সঙ্গে রাজনীতিতে যোগ দেন। 1981 সাল শুক্রবার দিনের 11টার সময় বঙ্গভবনে যে আমি শুনেছি আপনাকে গুলি করে মারা হবে। উনি বললেন, তুমি একটু খোঁজ খবর নাও। আমাদের খোঁজ খবর নেওয়ার মতো আপনি আমাকে রাখেন নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেবেন, আপনাকে গার্ড করব, দেশকে গার্ড করব। কিন্তু আপনি কুচক্রী মহলের কথা শুনে আমাকে আর মন্ত্রিসভায় নিলেন না। জিয়াউর রহমানের সবচেয়ে বিশ্বস্ত ছিলেন দাবি করেন অলি আহমেদ। বলেন, দুষ্টু লোকের কান পড়ায় তাকে দূরে ঠেলে দেন তিনি। জিয়াউর রহমান ব্যক্তিগতভাবে খুব অনেস্ট ছিল। তখন ওনারা বলছে, আপনি দুর্নীতি করেন নাই, কিন্তু দুর্নীতিবাজদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করেন নাই। দুর্নীতিবাজদের বিরুদ্ধে আপনার ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল, কারণ আমরা দেশ স্বাধীন করেছি বাংলাদেশের জনগণের জন্য, হারাম রোজগার করার জন্য না। বিএনপি প্রতিষ্ঠায় অন্যতম অগ্রগণ্য হিসেবে বিবেচিত হলেও খালেদা জিয়ার সরকারেও একই পরিণতি গ্রহণ করতে হয় অলি আহমেদকে। যে ম্যাডাম, দুর্নীতিবাজদেরকে প্রশ্রয় দেবেন না, তারা আপনার বন্ধু না, তারা আপনার শত্রু। আমি এই কথাগুলি পরিষ্কার বলি। আপনিও জেলে যাবেন, আপনার ছেলেও জেলে যাবে। 2000 সালে এমন লোককে মন্ত্রিসভায় রেখেছে যার কারণে বেগম জিয়াকে জেলে যেতে হয়েছে। তিনি জানান, জিয়া এবং খালেদা জিয়ার প্রতি আনুগত্যের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার আমন্ত্রণ পেয়েও তা প্রত্যাখ্যান করেন। 1995 সালের শেষ দিকে, 1996 সালের প্রথম দিকে আমার ঘরে প্রস্তাব নিয়ে আসছিল আহম জাহাঙ্গীর, এই 2 মাস আগে মারা গেছে, এবং উনার চাচা হাফিজ। ওনারা দুজন আমার বাসায় এসে 2 রাত্রে কন্টিনিউয়াসলি আমার সাথে নেগোশিয়েট করেছে। আমি রাজি হয়েছিলাম প্রধানমন্ত্রী হওয়ার জন্য। আমি এই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাত্রে 1টার সময় ঘুমের থেকে উঠাইলাম। ওনাকে উঠে বললাম যে আমি সরি, আমি ক্ষমা চাই। অলি আহমেদ মনে করেন, দুর্নীতির বিরুদ্ধে সময়মতো ব্যবস্থা নেওয়া গেলে বিএনপি আওয়ামী লীগ 2 দলই দেশকে আরো উন্নয়নের দিকে নিয়ে যেতে পারত। দেশকে গাইড করতে হবে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। দর্শক, এবারে গ্রামীণ ঈদ উৎসবের খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামসুজ্জামান শাহিন।
শাহিন, ঈদ উৎসবের কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। যেমনটি আপনি বলছিলেন যে গ্রামীণ জনপদে এবারের ঈদ উল ফিতরের যে উদযাপনটা সেটি কেমন হচ্ছে এ বিষয়ে আমরা জানতে এবং দর্শকদের দেখাতে আমরা এসেছি বটিয়াঘাটা উপজেলার বাইনতলা এলাকায়। সেখানে ঈদের জামাত শেষ হয়েছে কিছুক্ষণ আগেই মসজিদগুলো থেকে, এবং শেষে এই রাস্তার উপরেই বসছে, মেইন রোডের উপরেই বসছে ঈদের যে বাজারটি, অর্থাৎ গ্রামীণ জনপদের যে ঈদ উৎসবের মূল অনুষঙ্গ যেটি থাকে সেই ঈদের উৎসবের কেনাকাটা। দেখে আপনি যদি দেখাই দেখবেন যে দুই পাশে রাস্তার দুই সারিতে খেলনা এবং নানা ধরনের মুখরোচক খাবারের পসরা নিয়ে বসছে ব্যবসায়ীরা, এবং যার যা পছন্দের মতো সেই পছন্দের জিনিসপত্র নিয়ে তারা এখান থেকে আবার বাড়ি ফিরে যাচ্ছেন। আমরা কয়েকজন মানুষের সাথে একটু কথা বলার চেষ্টা করবো, আপনার সাথে একটু কথা বলি। ঈদ মোবারক, কেমন কাটলো এবারের ঈদ? আলহামদুলিল্লাহ অনেক ভালো। এবং এই যে করোনাকালীন অবস্থায় যে ঈদের সেই আনন্দটা আর কি নাই, ঈদগাহে নামাজ পড়তে পারি না, মসজিদে পড়ছি। মসজিদে পড়েছেন, তাতে কি কোনো ঈদের আনন্দে কোনো ঘাটতি আছে কিনা? আনন্দে তো অবশ্যই ঘাটতি একটু আছে। ধন্যবাদ আপনাকে। গালিব, আপনি শুনছিলেন বলছে যে আনন্দ, ঈদের মাঠে যে আনন্দটা ছিল সেই আনন্দ না হলে। শাহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল বিরতিহীন সংবাদের আয়োজন, সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।